নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্র সম্বন্ধে আলোচনা করব। এটাই এই রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা প্রকৃতির বিষয়বস্তুর লাস্ট পোর্শন। এবং এই নীতিশাস্ত্রর সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাথে এতদিন আমরা ইতিহাসের সাথে, অর্থবিদ্যার সাথে, তারপর বিভিন্ন মনোবিজ্ঞানের সাথে, তার বিভিন্ন যে সমাজবিজ্ঞানের যে শাখা প্রশাখার সাথে রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক আমরা আলোচনা, আজকে এই লাস্ট এই নীতিশাস্ত্রের সাথে কী সম্পর্ক সেটা একটু আলোচনা করছি। দেখুন, ম্যাকেনজি বলেছেন আচার আচরণের ভালো মন্দের যে আলোচনা সেটাই কিন্তু কি নীতিশাস্ত্র। এবার দেখো ম্যাকেনজির এই কথাটা যে ভালো মন্দের আলোচনা মানেটা কি, যে একটা বস্তুর যে নীতিশাস্ত্র মানে কি, নৈতিক চেতনা, নৈতিক মূল্যবোধ, নৈতিক যে ব্যাপার, যেটা নাকি আমাদের সমাজে থাকতে হলে যেটা নাকি আমাদের মূল উদ্দেশ্য, সেটাই কিন্তু নীতিশাস্ত্র। এবং লর্ড অ্যাক্টন আবার বলেছেন কি, সরকারের কার্যাবলী, ঔচিত্য অনুচিত্য সংক্রান্ত আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য বিষয়। এর দিক থেকে বিচার করলে রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের মধ্যে কিন্তু খুবই সম্পর্ক, একদম খুবই ভালো। প্রকৃত প্রস্তাবে প্রাচীন পণ্ডিতগণ অনেকেই রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের কিন্তু অন্যতম শাখা হিসাবে আলোচনা করেছেন। তারপরে দেখো, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু নীতিশাস্ত্রেরই একমাত্র শাখা ছিল আগে। হ্যাঁ, তাদের এই শ্রেণীর এক ধরনের নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রনৈতিক কার্যকলাপ মূল্যায়ন করতে বলতেন হচ্ছে গ্রিক দার্শনিকরা। এবং এই গ্রিক পণ্ডিতদের মতানুসারে জনগণের জন্য মঙ্গলময় সুন্দর জীবনযাপন তৈরি করে তোলাই হলো রাষ্ট্রের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্রনৈতিক পরিকল্পনা এবং নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হওয়া দরকার। এবার দেখো, ভারতে রামায়ণ, মহাভারত এইগুলো কিন্তু এই সময় যেগুলো ধর্মীয় নৈতিক অনুশাসন প্রতিষ্ঠা করা কথা, আজও কিন্তু আমরা সেগুলো কিন্তু মেনে চলি। এই যে আমাদের এখনও দেশের মধ্যে বলে রাম রাজ্য প্রতিষ্ঠা করা দরকার, মানে কি, রাম রাজত্বকালের যে নৈতিক অনুশাসন, নৈতিক ব্যবস্থাপনা এবং শাসন প্রশাসনের যে সৌন্দর্য, সেটাই কিন্তু বারবার কিন্তু তুলে ধরা হয়। তা ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দিয়েছেন। এদিকে ইতালি দার্শনিক ম্যাকিয়াভেলি, যিনি রাষ্ট্রকে নীতিশাস্ত্রের আয়তা থেকে আবার মুক্ত করেছেন, তিনি কিন্তু একত্রিত সব বিষয় হিসাবে ধরতে চাননি। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে পৃথক শাস্ত্রভাবে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে পরবর্তীকালে যুক্তিবাদী হবস, লক, রুশো তিনজন যিনি আছেন, তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তারপরে এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী কৌটিল্যের অবদানও কম নয়। এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের নৈতিক আদর্শের পরিবর্তে নতুন দৃষ্টিভঙ্গির থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে কিন্তু সমর্থন বেশি করেছে। কারণ সবসময় সর্বকালের যে নীতি চিন্তাধারা সময়ের সাথে সাথে তো সব সময় এক হতে পারে না। তার জন্য কিন্তু যে জীবনের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের যে আলোচনার পরিপ্রেক্ষিতেও কিন্তু সব পরিবর্তন হয়েছে। এবং সবসময় নৈতিক নীতিশাস্ত্রের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করা কিন্তু সম্ভব নয়। কারণ মানুষ পরিবর্তনশীল। আগেকার মানুষের ধৈর্য আর এখনকার মানুষের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালনার ক্ষমতা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, যার জন্য এই ম্যাকিয়াভেলি, তারপরে আর হবস, লক, রুশো, এদের মতবাদে কিন্তু এই জিনিসগুলো আমরা কী হয় পরিবর্তন দেখতে পাই। এই দুই শাস্ত্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। নীতিশাস্ত্রের পরিধি কিন্তু বৃহত্তর। মানুষের মনের চিন্তা, বাহ্যিক আচার আচরণ উভয়ই হলো নীতিশাস্ত্রের আলোচনার বিষয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কেবল মানুষের বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়েই আলোচনা করে। চিন্তা ভাবনার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংযোগ নেই। তাছাড়া সকল বাহ্যিক ক্রিয়াকলাপ কিন্তু রাষ্ট্রনৈতিক আচরণের মধ্যে ঢুকে পড়ে না। আলোচনার ক্ষেত্র কিন্তু সীমাবদ্ধ। নীতিশাস্ত্রে কিন্তু এই মানুষের কোনো আচরণকেই বাদ দেওয়া যাবে না। বেআইনি কাজ ও নীতি বিরুদ্ধ নাও হতে পারে। নীতিশাস্ত্র হলো ন্যায় নীতি ভিত্তিক। ন্যায়, অন্যায়, উচিত, অনুচিত থেকে নীতিশাস্ত্র প্রতিপাদ্য সূত্রগুলি সৃষ্টি হয়। মানুষের চিত্তকে শুদ্ধি করার উদ্দেশ্যেই এগুলো কিন্তু সৃষ্টি। রাষ্ট্রের নির্দেশ বা আইন হিসাবে পরিচিত যেসব সুযোগ সুবিধা
সুবিধা আমরা বিবেচনার ভিত্তিতে রচিত হয়, সামাজিক কল্যাণের উদ্দেশ্যেই এসব আইন মানুষের কেবল বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করে, আইনসম্মত নীতিসম্মত হবে এবং যা বেআইনি নীতি হিসাবে বিরুদ্ধ হয় এমন কথা বলা যায় না। এই যে এত আইন নীতি কানুন আছে, কিন্তু দেখবে সবাই কি শাস্তির মাধ্যমে যতটাই তুমি মানে তুমি একটা মানুষকে কন্ট্রোল করতে চেষ্টা করো না কেন, কিন্তু তার বাহ্যিক যে পরিবর্তন সেটাই সম্ভব, কিন্তু ভেতরের যে অন্তর্মুখী যে পরিবর্তন সেটা কিন্তু আইন নীতি দ্বারা কিন্তু পরিবর্তন হয় না। এই কারণে দেশে যত দুষ্কর্ম হয়ে থাকে বা দুর্নীতি হয়ে থাকে সেগুলো কিন্তু সাময়িকভাবে ধ্বংস হয়, কিন্তু পুরোপুরি একদম গোড়া থেকে কিন্তু উঠে যায় না। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের বিভিন্ন ঘটনাসমূহ, এই সাম্প্রতিককালের ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই যে মানুষের নৈতিক চেতনা জাগ্রত হওয়া আর পরিভাগের যে পরিবর্তন সেটা কিন্তু ভীষণ আলাদা। তারপরে ন্যায় নীতির দেশ ভেদে বড় একটা বদলায় না। ন্যায় অন্যায় বোধের ধারণা সকল দেশে একেবারে একরকম নয় বটে, তবে বহুলাংশে সামঞ্জস্য, কিন্তু রাষ্ট্রীয় আইন বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন। ন্যায় নীতি মানে কি, তোমার একটা যেটা নৈতিক কর্তব্য কিংবা নৈতিক নিয়ম সেটা কিন্তু মোটামুটি সর্বদেশে সমান। একটা ন্যায় নীতির মধ্যে আমি যদি ধরি মা বাবাকে শ্রদ্ধা করা, সম্মান করা, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা দেশে কিন্তু একই রকম থাকে মোটামুটি, কিন্তু রাষ্ট্রের আইন হিসেবে কিন্তু সব দেশের আইন কিন্তু সমান হয় না। সমস্ত অপরাধের শাস্তিও কিন্তু সমস্ত দেশে এক না। অধিকারের ওপরে বিভিন্ন ব্যাপারে রাষ্ট্রের সাথে ন্যায় নীতির কিন্তু সামঞ্জস্য থাকে না। নীতিশাস্ত্রের নির্দেশ অবশ্যই পালনীয় নয়, কিন্তু এই সমস্ত নির্দেশ পালন করার জন্য তার দৈহিক শাস্তি ব্যবস্থা করে না। যেমন নৈতিক চেতনা, নৈতিক বিধানের জন্য কিন্তু কেউ কোনো দিন শাস্তি প্রদান করে না। যে নীতিগত কোনো কর্ম যদি খারাপ হয় তখন কিন্তু কেউ শাস্তি প্রদান করে না, কিন্তু দেশীয় কোনো বিরুদ্ধে দেশদ্রোহিতা করলে কিন্তু সেটা আইন দ্বারা বা রাষ্ট্রের দ্বারা কি হয়, হস্তক্ষেপ করা হয় এবং আইনি বাধ্যতামূলক নৈতিক যে শাস্তি সেটা কিন্তু দৈহিক শাস্তি হিসাবে দেওয়া হয়। রাষ্ট্রবিজ্ঞানের তুলনায় নীতিশাস্ত্র প্রাচীন, রাষ্ট্রবিজ্ঞান অপেক্ষাকৃত নীতিশাস্ত্রের তুলনায় নতুন। আবার রাষ্ট্রীয় বিজ্ঞান আর নীতিশাস্ত্রের মধ্যে যদি আমি সম্পর্ক দেখতে যাই, সেখানে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান নীতিশাস্ত্রের সম্পর্ক ঘনিষ্ঠ। কারণ হচ্ছে রাষ্ট্র দুর্নীতিমূলক কাজ করে কিন্তু রাষ্ট্র বড় হতে পারে না। এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু রাষ্ট্রের কিন্তু আইনশাস্ত্র এবং যেটা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যে জুডিশিয়াল সিস্টেম, যেটা নিয়ে সবচেয়ে স্বতন্ত্র একটা ডিপার্টমেন্ট সেটা নাকি পরিচালিত হয় কিন্তু এই নীতিশাস্ত্রের উপর ভিত্তি করেই। রাষ্ট্র সার্বভৌম কর্তৃত্বের দ্বারা সমাজ থেকে কুনীতি দূর করে এবং সুনীতি প্রতিষ্ঠা করে। রাষ্ট্র আইন নীতি বিরুদ্ধ হতে পারে না। আইন নীতি এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নীতিশাস্ত্র নির্ভরের উপরই অনুধাবন করে। তাই চুরি ডাকাতি প্রভৃতি কাজে দুর্নীতিমূলক নয় এবং বেআইনিও বটে, এবং অধিকাংশ আইনের ভিত্তিতে কোনো মানদণ্ড না থাকুক, নীতিবিধান কিন্তু থাকে। হ্যাঁ, কিন্তু এই নীতিবিধানকে বাদ দিয়ে কিন্তু আমরা কখনোই অগ্রগতি লাভ করতে পারি না। কান্ট বলেছেন, প্রকৃত রাষ্ট্রনীতির নৈতিকতার কাছে নতি স্বীকার না করেও এক পাও আগাতে পারবে না। তাই শেষ পর্যন্ত আমরা গিলক্রিস্টের কথা আমরা বলতে পারি যে এই যে নীতিশাস্ত্রের উপর কিন্তু ভিত্তি করেই রাষ্ট্রবিজ্ঞান আলোচিত বা পর্যালোচিত হয়, এবং এটার উপরেই আমরা কি করতে পারি, সম্পর্কটা সুন্দরভাবে দেখে পারি। নীতিশাস্ত্রের নির্দেশ রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে আইনে রূপান্তরিত হয়, আবার রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমে দুর্নীতির অবসান ঘটে, সুনীতি প্রতিষ্ঠা। এভাবে নীতিশাস্ত্রের প্রণয়নের মাধ্যমেই ভারতে কিন্তু সতীদাহ প্রথা, বাল্যবিবাহ রোধ, তারপরে বিভিন্ন রকম কালজয়ী যে
ঘোষণাগুলো কিন্তু এর উপর নির্ভর করেই কিন্তু রদ হয়েছে। ভারতবর্ষে নীতি জ্ঞান ধীরে ধীরে রূপান্তরিত হয়। অধ্যাপক গেটেল বলেছেন, কোনো নৈতিক বিধানই যখনই বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে, শক্তিশালী হয়ে ওঠে, তখনই আইনে রূপান্তরিত হয়। তার জন্যই বললাম যে আমরা বলি প্রথমে যে রামরাজ্য প্রতিষ্ঠা করা দরকার তো ঠিকই। পুরোনো দিনের ঐতিহ্য যদি আমরা মেনে চলি, নীতি নৈতিকতা যদি আমরা মেনে চলি, তবেই কিন্তু আমরা পুরনোকে ধরেই ধাঁচের ওপর করেই কিন্তু নতুনত্বকে আমরা নতুন যে চিন্তাভাবনা গ্রহণ করে রাষ্ট্রের উন্নতি সম্পন্ন করতে পারি। তাই আমরা বলবো, যে কোনো শাস্ত্রের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যতই মিল অমিল যাই থাকুক না কেন, কেউ কাউকে ছাড়া কিন্তু চলতে পারে না। নেক্সট দিন আমি এই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, বিষয়বস্তুর বিভিন্ন আলোচনাগুলো এতদিন যাবৎ আমি করলাম, আগামী দিন কিন্তু আমি একটা কোশ্চেন পেপার সলভের মতন করে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা আগে ডিটেলসটা শুনবে, তারপরে গিয়ে এই কোশ্চেন পেপার সলভ। ডাইরেক্ট তোমরা যদি শুধু কোশ্চেন নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু সমস্ত কিছু মনে রাখা সম্ভব না। কারণ সঠিক উত্তর দিয়ে আসা, এটাই হলো মেন কথা। তার জন্য ডিটেলস না পড়লে হয় না। তো নেক্সট দিন আমি নতুন একটা কোশ্চেন পেপার সলভের একটা বিষয় নিয়ে আসবো, তোমরা সঙ্গে থেকো। থ্যাংক ইউ।